নমস্কার, শুভ সন্ধ্যা। সিএনএ স্বাগত। আমি মণিময় পাল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের দ্য বিগ স্টোরিতে। আর সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আমাদের আজকের আলোচনার বিষয় প্রশাসনের একাল সেকাল। গণতন্ত্রের আসল পরীক্ষা কোথায় হয় জানেন? যখন ক্ষমতার অলিন্দে থাকা মানুষেরা বদলে যান, কিন্তু আইনের শাসনটা একই জায়গায় স্থির থাকে। নাকি ক্ষমতার হাত বদল হতেই বদলে যায় প্রশাসনের চরিত্র? গত কয়েকদিনে পশ্চিমবঙ্গের বুকে যা ঘটে গেল এবং গত কয়েক বছরে যা যা ঘটে এসেছে, এই দুয়ের তুলনামূলক খতিয়ানি আজ আমাদের আলোচ্য বিষয়। দেখুন, গতকাল শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর, যেখানে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তাকে যা ফেস করতে হলো তা হয়তো পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। নিজের চেনা দুর্গে খাস কলকাতা সংলগ্ন এলাকায় তাকে শুনতে হলো চোর চোর স্লোগান। জনরোষের এমন ভয়ঙ্কর রূপ দেখলেন তিনি, যা এর আগে হয়তো কোনো শাসক দলের শীর্ষ নেতা কল্পনাও করতে পারেননি। তার দিকে ছুড়ে দেওয়া হলো ডিম, ছুড়ে দেওয়া হলো ইট। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছলো যে ছিঁড়ে দেওয়া হলো তার গায়ে পরা জামা। নিজের প্রাণ বাঁচাতে উন্মত্ত জনতার হাত থেকে বাঁচতে মাথায় সাধারণ একটা হেলমেট পরে এলাকা থেকে পলায়ন করতে বাধ্য হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঘটনা শুধু এইটুকু নয়। আসল টুইস্ট, আসল প্রশাসনিক ম্যাজিকটা ঘটল এর ঠিক পরের মুহূর্তে। কেন বলছি? রাজ্যে এখন নতুন সরকার, মুখ্যমন্ত্রী পদে রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি দেখিয়ে দিলেন রাজধর্ম কাকে বলে। রাজনৈতিক প্রতিহিংসা তাকে দূরে সরিয়ে রেখে দ্রুততার সঙ্গে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিলেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কোনো আবেদনও করেননি, তার দলও কোনো আবেদন করেনি, অথচ শতপ্রণোদিত হয়ে রাজ্য প্রশাসনের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হলো সর্বোচ্চ এক্স ক্যাটাগরির নিরাপত্তা, যেখানে সর্বক্ষণভাবে তার সঙ্গে থাকবেন 3 জন করে সশস্ত্র দূরপাল্লার নিরাপত্তারক্ষী। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, একেই বলে প্রশাসনের ভোল বদল, একেই বলে আইনের শাসনের নিরপেক্ষ কার্যকারিতা। অথচ এই একই রাজ্যে মাত্র কিছুদিন আগে পর্যন্ত যখন অন্য সরকার ছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যখন বিরোধীরা আক্রান্ত হতেন, তখন কি হতো? তখন কি এইরকম দ্রুত ব্যবস্থা নেওয়া হতো? তখন কি বিরোধী দলনেতা বা বিরোধী সাংসদদের না চাইতেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হতো? নাকি উল্টে জুটত কুৎসিত তাচ্ছিল্য, ব্যঙ্গ এবং উপহাস? আজ আমরা এই দীর্ঘ প্রতিবেদনে প্রতিটা ঘটনার চুলচেরা বিশ্লেষণ করব। একই সঙ্গে দেখাবো বিগত সরকারের সেই চরম নিষ্ক্রিয়তা, সেই ঔদ্ধত্য এবং বর্তমান সরকারের এই অভাবনীয় সক্রিয়তা। শনিবার সোনারপুর যেন এক অন্য রাজনৈতিক সমীকরণের সাক্ষী থাকলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুরে এক দলীয় কর্মীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, তখন তিনি ভাবতেও পারেননি সেখানে তার জন্য কি অপেক্ষা করছে। আচমকাই এলাকার কয়েকশো বাসিন্দা, যাদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল একেবারে চোখে পড়ার মতো, তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ, গত কয়েক বছরে স্থানীয় স্তরের দুর্নীতি, তোলাবাজি এবং আবাসন সংক্রান্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল সরাসরি দলের শীর্ষ নেতার ওপর। স্লোগান কি উঠল? চোর চোর। শুনুন, একটু শোনাই আপনার। কি শুনলেন তো? এরপরে কিন্তু শুরু হলো প্রশাসনের অ্যাকশন। হ্যাঁ, প্রশাসন অ্যাকশন শুরু করলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশ দিলেন, আর কড়া এই নির্দেশের পর
পুলিশ প্রশাসন এক মুহূর্ত সময় নষ্ট করেনি। রাতভর চলল তল্লাশি। সোনারপুরের আনাচে কানাচেই তল্লাশি চলে। সিসিটিভি ফুটেজ, মোবাইলের ভিডিও তা খতিয়ে দেখে চিহ্নিত করা হয় কারা কারা হামলাকারী। রাতেই গ্রেপ্তার করা হলো 5 জনকে। ধৃতদের নামও বলে দিই আপনাদের: আকাশ গায়েন, কাজল, দেবাশিস এবং জয় সেনগুপ্ত। পুলিশ সূত্রে যে খবর, এদের মধ্যে কয়েকজন আবার স্থানীয় প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। অর্থাৎ নিজের দলের অন্দরের ক্ষোভ বা সাধারণ মানুষের জনরোষ। আক্রান্ত যখন একজন জনপ্রতিনিধি এবং সাংসদ, তখন অপরাধীদের রিয়াদ করেনি শুভেন্দু অধিকারীর পুলিশ। 24 ঘন্টার মধ্যে তারা গারদের পেছনে। কিন্তু এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক মহল কি বলছে? বিজেপি কি এই ঘটনাকে রাজনৈতিক মাইলেজ দেওয়ার জন্য ব্যবহার করছে? একেবারেই নয়। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রত্যেকেই স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জনপ্রতিনিধির ওপর এই ধরনের আক্রমণ গণতন্ত্রে কাম্য নয়। কিন্তু একই সঙ্গে তারা মনে করিয়ে দিয়েছেন অতীতের সেই অন্ধকার দিনগুলির কথা, যখন তারা নিজেরা বিরোধী আসনে বসে প্রতিনিয়ত মার খেয়েছেন। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সহানুভূতি তো দূরস্থ, পুলিশ বা পুলিশি সাহায্যটুকুও সেদিন তারা পাননি। কি বলছেন শোনাই। শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, শুনুন। তৈরি হওয়ার আশঙ্কা ছিল মানুষের, যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বেশ কয়েকজন, কিছু মন্ত্রী, তারা লিঞ্চিংয়ের শিকার হবেন। আমরা দায়িত্ব নিয়ে আজকে সেই অবস্থায় পৌঁছতে দিইনি। কিন্তু দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ এবং না পাওয়ার ব্যথা যদি তৃণমূলের একাংশকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করতে উদ্যত হয়ে থাকে, তো সেখানে প্রশাসন কি করবে? যে ঘটনা ঘটেছে, এ ধরনের ঘটনা কোনো সভ্য সুস্থ সমাজে কাম্য নয়। আমরা যে কোনো ধরনের হিংসার বিরোধিতা করেছি এবং গতকালও যা হয়েছে তারও আমরা বলছি যে এটা কাম্য ছিল না, এটা হওয়া উচিত নয়। এটার সঙ্গে বিজেপি দূর দূর পর্যন্ত কোনো যুক্ত নয়। এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের গণ্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল ছিল না। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন। দেখুন, গতকাল যে ঘটনাটা হয়েছে মিস্টার অভিষেক ব্যানার্জির সাথে, সেটা আমরা কোনোদিনই সমর্থন করিনি আর করবো না। একই ঘটনা যখন কয়েক বছর আগে মাননীয় নাড্ডাজি, আমাদের সর্বভারতীয় সভাপতি সেই সময়কার, তার উপর যখন আক্রমণ হয়েছে, আমাদের বারবার বিভিন্ন নেতৃত্ব, আমাদের আজকের মুখ্যমন্ত্রী তখনকার বিরোধী দলনেতার ওপর হয়েছে, ডক্টর সুকান্ত মজুমদারের ওপর হয়েছে, তখন কিন্তু এই একই কথা বলেছেন, জনরোষ। গতকাল যে ঘটনাটা ঘটলো, এটাও কিন্তু জনরোষ। বছর ধরে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং টিএমসি পার্টি যেভাবে বাংলার মানুষকে কোণঠাসা করে অত্যাচার করেছে, একদিকে পুলিশ আর একদিকে জাহাঙ্গীর শেখ শাহজাহানকে নিয়ে, তার জবাব বাংলার মানুষ দিচ্ছে আর দিয়েছে। রাজনীতি হয়েছে মমতা ব্যানার্জি নেতিবাচক, ধ্বংসাত্মক রাজনীতি। সেই ধ্বংসাত্মক রাজনীতিকে যদি আবার করে নতুন সরকারের সময় ফিরিয়ে আনতে চান, আপনার পলিটিক্যাল মাইলেজ আর আপনার দলকে আবার করে ভাসমান রেলেভেন্ট করার জন্য, এটা কিন্তু আমরা করতে দেব না। এবার আমরা প্রবেশ করি ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়, যা আজকে সোনারপুরের ঘটনার সঙ্গে বর্তমান সরকারের আচরণের তুলনা করতে আমাদের বাধ্য করছে। সময়টা মনে করিয়ে দিই, 2020 সালের 10ই ডিসেম্বর তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা তিনি যাচ্ছিলেন ডায়মন্ড হারবারের একটি দলীয় কর্মসূচিতে। ডায়মন্ড হারবার কার কেন্দ্র? খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা। সেই ডায়মন্ড হারবারের শিরাকোলে নাড্ডাজির কনভয়ের ওপর যেভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়েছিল, তা গোটা দেশ দেখেছিল। লরি থেকে বড় বড় বোল্ডার এনে বুলেট প্রুফ গাড়িতে ছোড়া হয়েছিল। কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে বহু কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের নেতা সেদিন রক্তাক্ত হয়েছিলেন। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভূমিকা নিয়েছিলেন?
তিনি কি অতিরিক্ত পুলিশ পাঠিয়েছিলেন? উত্তরটা না। তিনি যা করেছিলেন তা রাজনৈতিক ইতিহাসের অন্যতম কুৎসিত এবং নিম্নমানের রসিকতা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আসুন একটু দেখে নিই সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে ঠিক কিভাবে ওই মারাত্মক আক্রমণকে তাচ্ছিল্য করেছিলেন। সব চলে আসছে একটা করে। তোমরা তো স্টেটকে না জানিয়ে কত লোককে সিকিউরিটি দিয়েছি। আই চ্যালেঞ্জেস, তোমরা স্টেট গভর্নমেন্টকে জানাবার প্রয়োজন মনে করো না। প্রবলেম হলে তখন স্টেটকে গালাগালি দাও। কে কাকে থ্রো করেছে না প্ল্যানিং করে করেছো? যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরটা প্ল্যানিং করে করেছিলে। আমি পুলিশকে বলেছি টোটাল এনকোয়ারি করতে, এনকোয়ারি করে দেখতে। তার কারণ সব মিথ্যে সহ্য করব না। কোনোদিন চাড্ডা নাড্ডা ফাড্ডা ভাড্ডা গাড্ডা সব চলে আসছে একটা করে। তোমরা তো স্টেটকে না জানিয়ে কত। এই বক্তব্য থেকে কি প্রমাণ পায়? মানে অর্থাৎ অপরাধীদের আড়াল করা এবং আক্রান্তকে উপহাস করা, এটাই কি ছিল তৎকালীন তৃণমূল সরকারের মূলনীতি? ছবি এবং বক্তব্য তো তাই কথা বলছে। আরও একটা ঘটনা মনে করিয়ে দিই আপনাদের। এই ঘটনা খুব বেশি দিনের পুরনো নয়, ওই মাত্র 1 মাস আগের ঘটনা। 2026 সালের মে মাস, হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের ঠিক আগে এপ্রিলের 10 তারিখ কলকাতার অন্যতম ভিভিআইপি কেন্দ্র ভবানীপুর। এই ভিভিআইপি কেন্দ্র ভবানীপুরের বুথ পরিদর্শনে গিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুর বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। শুভেন্দু অধিকারী যখন সেখানে পৌঁছলেন তখন কোনো প্ররোচনা ছাড়াই একদল তৃণমূল কর্মী লাঠি, সোটা, ইট, পাথর নিয়ে তার কনভয় লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে ছবি আমরা দেখেছিলাম তাতে শুভেন্দু অধিকারীর চারপাশে নিরাপত্তা বলয় সেটা ভেঙে ফেলার চেষ্টা করা হয়। চরম হাতাহাতি এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় সেখানে। উপস্থিত রাজ্য পুলিশ কার্যত ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়েছিল। কেন্দ্রীয় বাহিনী যদি সেদিন নিজেদের প্রাণ বাজি রেখে লাঠি উঁচিয়ে কোনো মতে শুভেন্দু অধিকারীকে উদ্ধার করে না আনতেন, তবে সেদিন ভবানীপুরের বুকে এক বড়সড় বিপর্যয় ঘটে যেতে পারত। কিন্তু এত বড় ঘটনার পরও তৎকালীন সরকারের পুলিশ কি ভূমিকা নিয়েছিল? কোনো শতপ্রণোদিত মামলা রুজু করা হয়নি, কোনো সিসিটিভি ফুটেজ থেকে কাউকে রাতারাতি গ্রেপ্তার করা হয়নি, যেমনটা সোনারপুরের ঘটনায় করা হয়েছে। এবার আসা যাক দ্বিতীয় আরও একটি বড় ঘটনায়। সালটাও মনে করিয়ে দিই, 2025, মাসটি ছিল জুন। তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার কনভয় লক্ষ্য করে উত্তরবঙ্গে ব্যাপক ইট, পাথর এবং জুতো ছোড়া হয়। সুকান্ত মজুমদার সরাসরি অভিযোগ তুলেছিলেন এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নির্দেশে এক পরিকল্পিত হামলা, যাতে বিরোধী দলের মনোবল সেটা ভেঙে দেওয়া যায়। শেষ হয়নি এখানে, আরো আসবো। এরপর যদি পরবর্তী ঘটনায় আসি, সেই 2025 সাল, সময়টা ছিল 6 অক্টোবর। উত্তরবঙ্গে দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলি করতে গিয়ে নাগরাকাটায় গিয়েছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা উত্তরবঙ্গের অন্যতম প্রধান মুখ শঙ্কর ঘোষ। একই সঙ্গে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। ত্রাণ বিলির মতন একটি মানবিক কাজের জায়গায় হঠাৎ করে একদল উত্তেজিত মানুষ, তারা লাঠিসোঁটা, ইট, পাথর নিয়ে তাদের উপর চড়াও হয়। হামলা এতটাই আকস্মিক এবং মারাত্মক ছিল, তাদের গাড়িটি সম্পূর্ণ ভাঙচুর করা হয়। পাথরের আঘাত, তাতে গাড়ির জানালার কাচ ভেঙে যায়। শঙ্কর ঘোষের ডান হাতের লিগামেন্টে গুরুতর চোট লাগে। কিন্তু সবচেয়ে বেশি আঘাত পান প্রবীণ সাংসদ খগেন মুর্মু। একটা বড় পাথর সরাসরি তার মাথায় এসে লাগে। মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে এবং তার বাঁ চোখের নিচের হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। শঙ্কর ঘোষ সুস্থ হয়ে 8ই অক্টোবর হাসপাতাল থেকে ছুটি পান, কিন্তু খগেন মুর্মু তাকে দীর্ঘ চিকিৎসাধীন থাকতে হয়েছিল। ঘটনার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফরে গিয়ে সৌজন্যতার খাতিরে হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন। ঠিকই গিয়েছিলেন, কিন্তু হাসপাতালের বাইরে এসে সাংবাদিকদের সামনে তিনি যা বয়ান দিয়েছিলেন তা ছিল
ক্ষতস্থানে নুনের ছিটা দেবার মতো। শুনবেন নাকি সেই বক্তব্য? শুনুন না, শুনুন। ওনার ডায়াবেটিক্সে একটু প্রবলেম আছে, কানের এখানটা একটুখানি মনে হয় লেগেছে অল্প করে, কিন্তু ওনার যেহেতু ডায়াবেটিক্স আছে সেজন্য অবজারভেশনে রেখেছে। কারণ ডায়াবেটিক পেশেন্টদের এমনিতে একটুখানি যে কোনো কিছু হলেই ওদের একটু বেশি কেয়ার নিতে হয়। আমি কথা বলে এসেছি, आरोग्य कामना कर। अगर कोई डिजास्टर होता है, साथ साथ में वीआईपी लोगों को 30-40 गाड़ी लेके जाना कन्वॉय, एक नहीं 4-5 को 7-8 को 30-40 गाड़ी का कन्वॉय लेके जाना ठीक है? ठीक होता है? एंड विदाउट इंफॉर्मेशन, विदाउट एनी इंफॉर्मेशन विद द पुलिस। लेकिन कभी लोगों को जब घर चला जाता है, जगह चला जाता है, रास्ता तोड़ जाता है, ब्रिज तोड़ जाता है, घर में खाना पानी कुछ नहीं रहता है, तब लोगों को गुस्सा होता है। हम भी इसके लिए तैयार था। अगर हमारे साथ कोई गुस्सा करते थे तो हम उसको गुस्सा सुन लेते थे, हम उसको साथ बात करते थे। लेकिन ये लोगों ने जीतने के बाद एरिया में गया ही नहीं। দেখুন, মুখ্যমন্ত্রী তো সবার মুখ্যমন্ত্রী, এই তার বডি ল্যাঙ্গুয়েজ। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী বিরোধী দলেরও প্রত্যেকের মুখ্যমন্ত্রী। তারপরেও থেমে থাকেনি। যে লিস্ট সেটা অনেক বড়। দিলীপ ঘোষ, তার ওপরও যে হামলা, কোচবিহার থেকে ক্যানিং বা ডায়মন্ড হারবার বারবার প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। একইভাবে দিনহাটায় তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় বোমাবাজি, গুলি, তীর ধনুক নিয়ে হামলা হয়। ব্যারাকপুরে অর্জুন সিং বিজেপিতে থাকাকালীন বোমা গুলির লড়াইয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। কিন্তু তৎকালীন পুলিশ প্রশাসন কোনো ঘটনাতেই অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ার ন্যূনতম সদিচ্ছা দেখায়নি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিরোধী নেতারা আক্রান্ত হলে মূলত বিভিন্ন তথ্য বা অজুহাত খাড়া করা হতো। যে কোনো রাজনৈতিক হামলাকে নিজেদের ভেতরের মারামারি বা পদ ভাগের লড়াই বলে উড়িয়ে দেওয়া হতো। বিরোধীদের ওপর আক্রমণকে বিচ্ছিন্ন বা ছোট ঘটনা কিংবা সিম্প্যাথি পাওয়ার সাজানো নাটক বলা হতো। নিজেদের ব্যর্থতা ঢাকতে পাল্টা বাম আমলের হিংসার তুলনা টেনে বলা হতো আগের চেয়ে এখন আপনারা ভালো আছেন। সহজ কথায়, আগের জমানায় যেখানে ছিল অজুহাত আর তাচ্ছিল্য, আজ সেখানে দেখা যাচ্ছে তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ। কিন্তু আমরা আজ প্রশ্ন তুলতে চাই, অতীতে বামেরা যদি অন্যায় করেই থাকে, সেই অন্যায় করেছিল বলেই কি আপনাদের অন্যায় করাটা ন্যায্য হয়ে যায়? আর আজ যখন আপনারা বিরোধী আসনে বসেছেন, তখন মাত্র কয়েকদিনের মধ্যে প্রশাসন কিভাবে বদলে গেল তা আপনারা নিজেরা চোখে দেখতে পাচ্ছেন তো। সোনারপুরের ঘটনা প্রমাণ করে দিয়েছে বর্তমান প্রশাসন রাজনৈতিক রং দেখে কাজ করে না। না চাইতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের আমলে কি কোনোদিন কোনো বিজেপি বা সিপিআইএম নেতাকে আক্রান্ত হবার পর এভাবে শতপ্রণোদিত হয়ে রাজ্য সরকার নিরাপত্তা বাড়িয়ে দিয়েছিল? উত্তরটা হলো না, দেয়নি। উল্টে তাদের সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হতো বা মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হতো। আজ স্পষ্ট হওয়া দরকার আমাদের, দ্রুত পদক্ষেপই প্রমাণ করলো প্রশাসন পাল্টেছে। সোনারপুরের ঘটনা দুটি আয়না ধরেছে। প্রথমত, জনরোষ কারো একচেটিয়া সম্পত্তি নয়। অহংকার বাড়লে মানুষ যেমন মাথায় তোলে তেমনই মাটিতে নামিয়ে দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ সমর্থনযোগ্য নয় এবং বিজেপিও এর নিন্দা করেছে। দ্বিতীয় উজ্জ্বল আয়না, সেটি হলো শুভেন্দু অধিকারীর রাজধর্ম পালন। ক্ষমতার শীর্ষে থেকে রাজনৈতিক শত্রুকে আইনি সুরক্ষা দেওয়া এবং বিরোধীদের মতো কুৎসিত অজুহাত বা উপহাস না করা, তিনি সেটাই দেখালেন। তিনি বুঝিয়ে দিলেন প্রশাসনের একাল সেকাল এর আসল তফাৎ। আগের আমলের কালিমালিপ্ত সংস্কৃতির যেন পুনরাবৃত্তি না হয়, আজ এটাই বাংলার মানুষের একমাত্র প্রত্যাশা। আজকে এটাই ছিল আপনাদের কাছে বলার, এটাই ছিল আজকের আমাদের দ্য বিগ স্টোরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভ সন্ধ্যা।